ফৌজি নামের ৭৮ বছর বয়সী এক বিপত্নিক ব্যক্তির সাথে আমার বিয়ের প্রথম রাত, যাকে আমি মাত্র ৩ মাস আগে চিনেছিলাম। আমি তার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম যাতে শেষ পর্যন্ত একটু স্বস্তি পাই। আমি তাকে টাকার জন্যে বিয়ে করেছিলাম, এটা আমি বিনা সংকোচে স্বীকার করছি। আমার বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করার প্রয়োজন ছিল এবং সেই ছিল আমার একমাত্র পথ। কিন্তু যখন আমি তার পাশে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, তখন আমি তার খসখসে হাত দিয়ে আমার কবজি এমন জোরে চেপে ধরতে অনুভব করলাম, যা তার বয়সী কোনো মানুষের ক্ষেত্রে আমি কল্পনাও করতে পারিনি। আমি চোখ খুললাম এবং তার মুখে একটি হাসি দেখতে পেলাম, যা আমার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। তারপর সে আমার কানের কাছে এসে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে এমন কিছু কথা বলল, যা সব কিছু বদলে দিল। সে আমাকে বলল, আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করেছ সালমা। আমি জানি তুমি আমার মৃত্যুর অপেক্ষা করছ যাতে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হতে পারো। কিন্তু আমাকে একটা কথা বলতে দাও, আমি এত তাড়াতাড়ি মরব না যতটা তুমি আশা করছ, আর এই রাতটি হবে তোমার জীবনের দীর্ঘতম রাত। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। আমি আমার হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার মুঠি ছিল ভয়াবহ রকমের শক্ত। সে কিভাবে জানল? তাকে কে বলল? আমি নিশ্চিত ছিলাম যে আমি সারাটা সময় স্বাভাবিক আচরণ করেছি। আমার আসল উদ্দেশ্য সম্পর্কে আমি কোনো চিহ্নই প্রকাশ করিনি। আমি খুব সতর্ক ছিলাম, বন্ধুসুলভ ছিলাম, যত্নশীল ছিলাম। আমি আমার ভূমিকাটি নিখুঁতভাবে পালন করেছিলাম। অবশেষে সে আমার হাত ছেড়ে দিল এবং বিছানার ধারে বসল। সে তার পাশের টেবিলে ছোট ল্যাম্পটি জ্বালাল। এখন আমি তার মুখটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। সে যেমনটা আমি আশা করেছিলাম তেমন রাগান্বিত ছিল না, বরং সে শান্ত ছিল। এমনটি বিষয়টি তাকে আনন্দ দিচ্ছে বলে মনে হচ্ছিল। কোনো চিৎকারের চেয়ে তার এই শান্ত ভাবটা আমাকে বেশি ভীত করে তুলেছিল। আমি বিছানা থেকে উঠে তার থেকে দূরে গিয়ে দাঁড়ালাম। ঘরের পরিবেশ উষ্ণ হওয়া সত্ত্বেও আমার শরীরের ভেতর দিয়ে শীতলতা বয়ে যাচ্ছিল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠস্বর কাঁপছিল। আমি তাকে বললাম, তুমি ভুল বুঝছ ফৌজি, আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি। সে হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে বলল, এখন আমার কাছে মিথ্যে বলো না। আমি আমার জীবনের ৭০ বছর মানুষের সাথে লেনদেন করে কাটিয়েছি। আমি জানি কখন কেউ মিথ্যে বলে আর কখন সত্যি বলে। প্রথম মুহূর্তেই আমি তোমায় চোখে তা দেখতে পেয়েছিলাম। তুমি ছিলে মরিয়া, ভীত এবং ভেঙে পড়া। তুমি ভালোবাসা খুঁজছিলে না, তুমি খুঁজছিলে বাঁচার পথ। তার কথাগুলো ছিল ছুরির মতো, প্রতিটি শব্দ ছিল সঠিক এবং যন্ত্রণাদায়ক। আমি জানালার পাশের চেয়ারটিতে বসে পড়লাম, কারণ আমার পা দুটি আর ভার বইতে পারছিল না। আমি দুহাতে মুখ ঢাকলাম। এখন সে কি করবে? সে কি আমাকে বের করে দেবে? সে কি তার পরিবারের সামনে আমাকে লজ্জিত করবে? যে ঋণ থেকে আমি পালানোর চেষ্টা করছিলাম, এই পরিকল্পনা ব্যর্থ হলে তা আমাকে জীবন্ত গিলে ফেলবে। আমি তার পায়ের শব্দ কাছে আসতে শুনলাম। সে আমার সামনে এসে থামল। আমার দিকে তাকাও সালমা। আমি ধীরে ধীরে মাথা তুললাম। সে তার হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি ইতস্তত বোধ করে তার হাত ধরলাম এবং দাঁড়ালাম। সে আমাকে আবার বিছানার কাছে নিয়ে গেল এবং বসাল। সে আমার পাশে বসল, কিন্তু এবার আমাদের মধ্যে কিছুটা দূরত্ব রাখল। সে আমাকে বলল, আমি তোমার ওপর রাগান্বিত মাই। সত্যি বলতে আমি তোমাকে বুঝি। জীবন বড় কঠিন, আর মাঝে মাঝে টিকে থাকার জন্য আমরা এমন সব কাজ করি যা নিয়ে আমরা গর্বিত হতে পারি না। কিন্তু আমাকে বিচার করার আগে বা এই বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমার গল্পটা শোনো। সে আরও কোমল কণ্ঠে কথা বলতে শুরু করল। তার প্রথম স্ত্রী নওয়াল ৫ বছর আগে মারা গিয়েছেন। তারা ৪০ বছর বিবাহিত ছিলেন। তাদের ৩ ছেলে ও ২ মেয়ে ছিল। সে তাকে খুব ভালোবাসত। যখন সে মারা গেল, ফৌজি অনুভব করল তার নিজের একটি অংশও তার সাথে মারা গিয়েছে। তার সন্তানরা তাকে সাহায্য করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ছিল। এই বড় বাড়িতে সে একা হয়ে পড়েছিল। আমি কোনো বাধা না দিয়ে তার কথা শুনছিলাম। তার কণ্ঠে একটি প্রকৃত বিষাদ ছিল, যা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম সে হয়তো একজন ধনী বৃদ্ধ যে কেবল অহংকার করার জন্য একজন যুবতী স্ত্রী খুঁজছে, কিন্তু তার চোখের ব্যথা স্পষ্ট ছিল। সে আমাকে বলল, সেদিন যখন আমার ভাগ্নে তারিকের বাড়িতে তোমাকে দেখলাম, তখনই আমি জানলাম তুমি বিপদে পড়েছ। তোমার মুখে হাসি থাকলেও তোমার চোখ সাহায্যের জন্য চিৎকার করছিল। আমি তারিককে তোমার সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং সে আমাকে সব জানালো। তোমার মৃত বাবার ঋণ, পাওনাদারদের হুমকি, তোমার অ্যাপার্টমেন্ট যা তুমি শীঘ্রই হারাতে যাচ্ছ, সবকিছু। লজ্জায় আমি কুঁকড়ে যাচ্ছিলাম।
যদি সে শুরু থেকেই সব জানত, তবে আমি তাকে ঠকাচ্ছিলাম না, যেমনটা আমি ভেবেছিলাম, বরং আমিই ছিলাম ঘোরের মধ্যে। আমি আমার মুখে হাত চাপা দিলাম এবং নিয়ন্ত্রণ ছাড়াই আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। সে তার হাত দিয়ে আমার চোখের জল মুছে দিল। সে অদ্ভুত এক মায়ার সাথে বলল, কেঁদো না, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করিনি। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তোমার মধ্যে আমি বহু বছর আগের নিজেকে দেখতে পেয়েছিলাম, যখন আমি একজন দরিদ্র যুবক ছিলাম। বর্তমানে আমি যে অবস্থানে আছি সেখানে পৌঁছতে গিয়ে আমি এমন অনেক কাজ করেছি যা নিয়ে আমি গর্বিত নই। আমি জানি হতাশা মানে কি। সে আসলে কি বলতে চাইছে তা আমি বুঝতে পারছিলাম না। সে কি আমাকে সাহায্য করবে নাকি বদলে অন্য কিছু চাইবে? ফোলা চোখে তার দিকে তাকিয়ে আমি ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলাম, এখন তুমি আমার কাছে কি চাও? সে এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, আমি চাই আমরা একে অপরের প্রতি সৎ হই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর আমি সেটা তোমার কাছ থেকে প্রত্যাশাও করি না। কিন্তু আমি আমার জীবনের এই শেষ কয়েক বছরে একজন সঙ্গী চাই, এমন কেউ যে আমার সাথে বসবে, কথা বলবে, এই বাড়িটিকে আবার প্রাণবন্ত করে তুলবে। আর বিনিময়ে আমি তোমার সব ঋণ শোধ করে দেব, প্রতিটি পয়সা। তার কথাগুলো ছিল সম্পূর্ণ অভাবনীয়। আমি যা শুনছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। তার এই প্রস্তাবের মধ্যে কোনো ফাঁদ আছে কিনা তা বোঝার চেষ্টা করলাম। আমি সতর্কতার সাথে জিজ্ঞেস করলাম, তুমি কেন এটা করছো? যে তোমাকে টাকার জন্য বিয়ে করেছে তাকে কেন সাহায্য করছো? সে শান্তভাবে উত্তর দিল, কারণ আমি একাকিত্বে ক্লান্ত হয়ে গেছি। আমার সন্তানরা মাসে একবার দেখা করতে আসে যদি তারা ব্যস্ত না থাকে। আমার নাতি নাতনিরা আমাকে ভালো করে চেনে না। আমার পুরনো বন্ধুরা মারা গেছে বা অন্য শহরে চলে গেছে। এই বড় বাড়িটির নীরবতা আমার দম বন্ধ করে দেয়। অন্তত তুমি এখানে থাকবে, যদিও তুমি আমাকে ভালোবাসো না। কেবল তোমার উপস্থিতিই যথেষ্ট। আমার বিবেকের দংশন বুকে এসে বিঁধল। আমি এখানে এসেছিলাম একটি পাথুরে মন আর স্পষ্ট পরিকল্পনা নিয়ে। কোনো আবেগ ছিল না। কিন্তু এখন এই মানুষটির সামনে যে কোনো ভয় ছাড়াই নিজের দুর্বলতা প্রকাশ করছে, আমি নিজের ভেতরে কিছু একটা নড়ে উঠতে অনুভব করলাম। হয়তো সেটা অনুশোচনা অথবা সহজ মানবিক সহানুভূতি। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আর তোমার সন্তানদের কি হবে? তারা কি এই বিয়েতে আপত্তি করবে না? সে সামান্য হাসল। অবশ্যই তারা আপত্তি করবে, তারা ইতিমধ্যেই করেছে। আমার বড় ছেলে ইউসুফ আমাকে 5 বার ফোন করেছে বিয়ে বাতিল করার জন্য। সে আমাকে বলেছে, তুমি শুধু টাকা চাও। আমি তাকে বলেছি যে আমি সেটা জানি এবং তাতে আমার কিছু যায় আসে না। তার এই স্পষ্টবাদিতা আমাকে পীড়া দিচ্ছিল। আমি কি জবাব দেব বুঝতে পারছিলাম না। আমরা কয়েক মিনিট চুপ করে বসে থাকলাম। জানালার নিচ দিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়ির শব্দ শুনছিলাম। বারান্দার বাগান থেকে আসা জেসমিন ফুলের ঘ্রাণ ঘর ভরে গিয়েছিল। এত উত্তেজনার পর সবকিছু অদ্ভুত শান্ত ছিল। হঠাৎ সে আমাকে বলল, কাল সকালে আমরা ব্যাংকে যাব। তোমার ঋণ শোধ করার জন্য প্রয়োজনীয় টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। তবে তোমার কাছ থেকে আমার একটিই প্রতিশ্রুতি চাই। আমি অপেক্ষা করছিলাম। সে গম্ভীর দৃষ্টিতে বলল, এই বাড়িটি তুমি তখনই ছাড়বে যখন তুমি নিজে থেকে সত্যি সত্যি চাইবে। আমার সন্তানদের চাপে পড়ে পালিয়ে যেও না। পাড়ার লোকজন কি বলছে তা ভেবে চলে যেও না। যদি চলে যাওয়ার সিদ্ধান্ত নাও, তবে সেটা যেন একান্তই তোমার নিজের সিদ্ধান্ত হয়। আমি তাকে সেই প্রতিশ্রুতি দিলাম। আমি তখন জানতাম না যে এই প্রতিশ্রুতি রক্ষা করা আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ হবে। আমরা আবার বিছানায় শুয়ে পড়লাম। এবার আমাদের মধ্যে এক ধরনের অদ্ভুত স্বস্তি ছিল। আমরা কেউ কাউকে স্পর্শ করিনি, কিন্তু শুরুর মতো সেই নীরবতা আর অস্বস্তিকর ছিল না। আমি সেই রাতের স্বস্তি এবং অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে এই মিশ্র অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে দরজায় মৃদু করাঘাতের শব্দে আমার ঘুম ভাঙল। আমি চোখ খুলে দেখলাম ফৌজি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে তার অল্প কিছু সাদা চুল আঁচড়াচ্ছিল। আমার নড়াচড়া শুনে সে ফিরে তাকাল। স্বাভাবিক স্বরে বলল, নাস্তা নিচে তৈরি, তুমি তৈরি হতে সময় নাও। আধ ঘণ্টা পর আমি নিচে নামলাম। তাজা রুটির ঘ্রাণে বাড়ি মৌ মৌ করছিল। টেবিলে প্রচুর খাবার সাজানো ছিল। তেল ও লেবু দিয়ে বিনস, সাদা পনির, সেদ্ধ ডিম, জ্যাম, মধু, সব কিছু যত্ন করে গোছানো।
আমি তার বিপরীত দিকের চেয়ারে বসলাম। আমরা নিঃশব্দে খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমি সদর দরজা সজোরে খোলার শব্দ শুনলাম। 40 এক দীর্ঘদেহী ও গম্ভীর চেহারার লোক ভেতরে প্রবেশ করল। সে আমাকে দেখে ঘৃণার দৃষ্টিতে তাকাল। তারপর ফৌজির দিকে ফিরে বলল, শুভ সকাল বাবা, দেখছি নতুন অতিথি জেগে উঠেছে। ফৌজি খাবারের প্লেট থেকে চোখ না সরিয়েই বলল, ইউসুফ, ও কোনো অতিথি নয়, ও আমার স্ত্রী, ওর সাথে সম্মানের সাথে কথা বলবে। ইউসুফ বিদ্রুপের হাসি দিয়ে বলল, তোমার স্ত্রী? হায় আল্লাহ, তুমি জানো পাড়ার সব মানুষ তোমাদের নিয়ে কথা বলছে। তারা বলছে তোমার বয়সে একজনের সাথে তোমার মতো এক মেয়ে কেবল টাকার জন্যই বিয়ে করতে পারে। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু ফৌজি হাত তুলে আমাকে চুপ থাকতে বলল। সেই ইউসুফকে শান্ত স্বরে বলল, মানুষ কি বলছে তাতে আমার কিছু যায় আসে না, আর তোমারও আসা উচিত নয়। এটা আমার জীবন এবং আমার সিদ্ধান্ত। যদি সম্মান নিয়ে দেখা করতে এসে থাকো তবে স্বাগতম, আর যদি অপমান করতে আসো তবে যে পথে এসেছো সেই পথে ফিরে যাও। ইউসুফ রেগে গিয়ে রুক্ষ স্বরে বলল, আমি তোমার স্বার্থ রক্ষা করতে এসেছি। এই মেয়ে তোমার সর্বস্ব নিয়ে নেবে। তুমি সারা জীবনে যা গড়েছ তা ধ্বংস করার সুযোগ তুমি ওকে দিচ্ছ। ফৌজি টেবিলে হাত দিয়ে সজোরে আঘাত করল। থালা বাসন কেঁপে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, যথেষ্ট হয়েছে। আমি ছোট বাচ্চা নই যে তুমি আমাকে লেকচার দেবে। আমি জানি আমি কি করছি। এখন হয় চুপচাপ আমাদের সাথে নাস্তা করো, অথবা এখান থেকে যাও। ইউসুফ আমার দিকে এক চরম ঘৃণার দৃষ্টি দিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়ির দ্রুত চলে যাওয়ার শব্দ পেলাম। আমরা আবার নীরব হয়ে গেলাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল বাবা ছেলের এই ঝগড়ার মূল কারণ আমি। ফৌজি চায়ে চুমুক দিয়ে বলল, ওর কথা ব্যক্তিগতভাবে নিও না। ইউসুফ সবসময় টাকা নিয়ে চিন্তিত থাকত। এমনকি ওর মা যখন বেঁচে ছিলেন তখনও সে মিরাস অর্থাৎ উত্তরাধিকার আর ওসিয়ত অর্থাৎ ইচ্ছাপত্র নিয়ে প্রশ্ন করত। এটা তোমার দোষ নয়, কিন্তু তবুও আমার অপরাধ বোধ হচ্ছিল। আমি খারাপ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছিলাম, আর এখন আমার উদ্দেশ্য কিছুটা বদলালেও ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। তার পরিবার আমাকে ঘৃণা করে, পাড়া আমাকে নিয়ে কথা বলছে, সবকিছু আমার কল্পনার চেয়েও জটিল হয়ে উঠেছে। নাস্তার পর আমরা প্রতিশ্রুতি মতো ব্যাংকে গেলাম। ব্যাংকটি বাড়ির কাছেই ছিল। সরু রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, মানুষ আমাদের দিকে তাকিয়েছিল। আমাদের পাশের বাড়ির এক বৃদ্ধা প্রতিবেশী তার বন্ধুর কানে ফিসফিস করে কিছু একটা বলল। আমি তাকে যথেষ্ট জোরেই বলতে শুনলাম, দেখো তো অবস্থা, বেচারা ফৌজি, এই মেয়েটা তার সব টাকা গিলে খাবে। হঠাৎ ফৌজি আমার হাত ধরল। তার হাত উষ্ণ ও আশ্বস্তকারী ছিল। সে আমাকে নিচু স্বরে বলল, ওদের দিকে তাকাও না, ওদের বলতে দাও, কথায় হাড় ভেঙে যায় না। ব্যাংকে আমরা অ্যাকাউন্ট অফিসারের সামনে বসলাম। ফৌজি আগেই সব কাগজ তৈরি করে রেখেছিল। সে অফিসারকে জানালো যে সে আমার অ্যাকাউন্টে 1,50,000 পাউন্ড ট্রান্সফার করতে চায়। আমার সব ঋণ শোধ করার জন্য ঠিক এই পরিমাণ টাকাই প্রয়োজন ছিল। অফিসার আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বলল না। নিঃশব্দে প্রক্রিয়াটি সম্পন্ন হল। ব্যাংক থেকে বের হওয়ার পর আমি অনুভব করলাম আমার কাঁধ থেকে যেন এক বিশাল পাথর নেমে গেছে। যে ঋণ 2 বছর ধরে আমার দম বন্ধ করে দিয়েছিল তা মাত্র কয়েক মিনিটে শেষ হয়ে গেল। এই দুঃস্বপ্ন শেষ হয়েছে বলে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু একই সাথে আমার ভারী অপরাধ বোধ হতে লাগল। এই লোকটি, যাকে আমি ভালো করে চিনিও না, সে আমাকে এত বড় অঙ্কের টাকা দিল, কোনো বিনিময় ছাড়াই, শুধু তার জীবনে উপস্থিত থাকার বিনিময়ে। আমি কাঁপানো গলায় বললাম, তোমাকে অনেক ধন্যবাদ ফৌজি, আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব। সে হালকা হেসে বলল, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, শুধু পাশে থেকো, আমি এটুকুই চাই। আমরা বাড়ির দিকে রওনা হলাম। পথে এক সবজির দোকানের সামনে থামলাম। ফৌজি কিছু টমেটো, শসা আর ক্যাপসিকাম কিনল। সে দোকানদারের সাথে খুব আপনভাবে কথা বলছিল। তারা একে অপরকে বহু বছর ধরে চেনে। আদিল নামে সেই দোকানদার আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে ফৌজিকে বলল, এটি কি তোমার নতুন স্ত্রী? শুভকামনা রইল। ফৌজি হাসি মুখে ধন্যবাদ জানাল। আমরা ব্যাগগুলো নিয়ে বাড়িতে ফিরলাম। দিনের বাকি সময়টা আমরা ড্রয়িং রুমে বসে টিভি দেখলাম। ফৌজি সংবাদ আর ডকুমেন্টারি দেখতে ভালোবাসত। আমরা খুব বেশি কথা বলিনি, কিন্তু নীরবতা আরামদায়ক ছিল। সন্ধ্যায় কলিং বেল বাজল। ফৌজি দরজা খুলে দেখল 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, একজন 40 ঊর্ধ্ব মহিলা আর 2 জন যুবক। তারা গম্ভীর মুখে ভেতরে ঢুকল। মহিলাটি আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে ফৌজিকে বলল, ও বাবা, এটাই কি সে? ফৌজি প্রাতিষ্ঠানিক ঢঙে বলল,
এটা সালমা, আমার স্ত্রী। সালমা, এটা আমার মেয়ে ডালিয়া, আর এরা আমার 2 ছেলে মাহমুদ আর খালেদ। তাদের কারোর মুখে হাসি ছিল না। তারা আমার উল্টো দিকের সোফায় বসল। পরিবেশ অত্যন্ত থমথমে ছিল। ডালিয়া প্রথমে কথা বলা শুরু করল। সে কর্কশ্বরে বলল, বাবা, আমরা তোমাকে নিয়ে চিন্তিত। এই বিয়েটা ছিল একটি হঠকারী সিদ্ধান্ত। তুমি এই মেয়েকে চেনো না, সে কোথা থেকে এসেছে বা তার পরিচয় কি তুমি জানো না? ফৌজি শান্তভাবে বলল, আমার যা জানা দরকার আমি জানি, আর আমার সিদ্ধান্ত চূড়ান্ত। মাহমুদ রাগত স্বরে বলল, কিন্তু উত্তরাধিকারের কি হবে? আমাদের অধিকারের কি হবে? তুমি সারা জীবন কষ্ট করে যা অর্জন করেছ, এই মেয়ে তার ভাগ নিয়ে নেবে। ফৌজি এক করুণ হাসি দিয়ে বলল, তাহলে তোমাদের কাছে টাকার গুরুত্বই বেশি। তোমাদের মা মারা যাওয়ার পর এই 5 বছরে তোমরা কতবার আমাকে দেখতে এসেছ? কতবার আমাকে ফোন করে আমার খোঁজ নিয়েছ, যেখানে টাকা বা মিরাসের কথা তোলনি? সবাই চুপ হয়ে গেল। সত্যিটি ছিল বেদনাদায়ক। ডালিয়া একটু নরম স্বরে বলল, কিন্তু বাবা, আমরা ব্যস্ত থাকি, আমাদের নিজেদের সংসার আর কাজ আছে, তার মানে এই নয় যে আমরা তোমাকে ভালোবাসি না। ফৌজি দৃঢ়ভাবে বলল, আমি বলিনি যে তোমরা আমাকে ভালোবাসো না, কিন্তু আমি একা ছিলাম আর সালমা এখন আমার সাথে আছে। তোমরা এটা মেনে নাও বা না নাও, এটা আমার সিদ্ধান্ত। 8 ঘণ্টা তর্কাতর্কির পর তারা চলে গেল। পুরো সময়টা তারা আমাকে একটা কথাও বলেনি। আমার সাথে এমন আচরণ করল যেন আমার কোনো অস্তিত্বই নেই। দরজা বন্ধ করার পর আমি ফৌজির চোখে ক্লান্তি দেখতে পেলাম। সে চেয়ারে বসে চোখ বন্ধ করল। আমি মৃদু স্বরে বললাম, আমি দুঃখিত, আমার কারণেই এসব হচ্ছে। সে ক্লান্ত গলায় বলল, না, তুমি কারণ নও, সমস্যাগুলো তোমার আগে থেকেই ছিল, তুমি শুধু সেগুলো সামনে নিয়ে এসেছ। সে রাতে বিছানায় শুয়ে আমি সব কথা ভাবলাম। মাত্র 24 ঘণ্টারও কম সময় আমার জীবন কিভাবে বদলে গেল। আমি এখানে এসেছিলাম একজন প্রতারক হিসাবে, আর এখন আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। হয়তো সেটা দায়িত্ববোধ, অথবা একজন নিঃসঙ্গ মানুষের প্রতি সহানুভূতি, যার আপন সন্তানরা তাকে ভেঙে দিয়েছে। আপনারা যদি আমার জায়গায় হতেন, তবে কি একই কাজ করতেন? প্রথম কয়েকদিন খুব ধীর গতিতে কাটল। আমি এই বড় বাড়িতে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম, যেখানে একটি আস্ত পরিবারের স্মৃতি লেগে আছে, যে পরিবারের অংশ আমি নই। ফৌজি আমার সাথে খুব ভালো ব্যবহার করত। সে কোনো দাবি জানাতো না বা কোনো দায়িত্ব চাপিয়ে দিত না। সে শুধু চাইত আমি যেন সেখানে থাকি। সকালে সে খুব ভোরে উঠত। আমি রান্নাঘরে তার চা তৈরির শব্দ শুনতাম। মাঝে মাঝে আমি নিচে গিয়ে তাকে সাহায্য করতাম। আমরা একসাথে নাস্তা করতাম। তারপর সে ছোট বারান্দায় গিয়ে সংবাদপত্র পড়ত। সে সেখানে বসে রাস্তার জীবন দেখতে পছন্দ করত। মাঝে মাঝে আমি তার সাথে বসতাম। আমরা বেশি কথা বলতাম না, কিন্তু সেই নীরবতা অস্বস্তিকর ছিল না। আমাদের বিয়ের 5ম দিনে ফোন বাজল। ফৌজি ফোন ধরে অবাক হয়ে বলল, আরে রশিদ, হ্যাঁ, সে এখানেই আছে। তুমি কি তার সাথে কথা বলতে চাও? সে আমার দিকে ফোন বাড়িয়ে দিয়ে শান্তভাবে বলল, সালমা, আমার ভাগ্নে রশিদ তোমার সাথে কথা বলতে চায়। আমি ইতস্তত বোধ করে ফোনটা নিলাম। রশিদই প্রথমে ফৌজির সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, সালমা, কেমন আছো? সব ঠিক আছে তো? আমি শান্ত কণ্ঠে বললাম, সব ঠিক আছে। সেই ইতস্তত করে বলল, আমি শুনেছি ফৌজির সন্তানরা এই বিয়ে নিয়ে খুব রেগে আছে। আমি তোমাকে নিয়ে চিন্তিত। কেউ কি তোমাকে বিরক্ত করেছে? আমি সততার সাথে বললাম, না, কেউ আমাকে বিরক্ত করেনি। ফৌজি আমার সাথে খুব দয়াশীল আচরণ করছে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, যদি কিছু লাগে আমাকে জানিও। তুমি জানো, আমি তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমি তোমাকে আমার মেয়ের মতো মনে করি। আমি তাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিলাম। আমি ড্রয়িং রুমে ফিরে গেলাম, যেখানে ফৌজি বসেছিল। সে শান্তভাবে জিজ্ঞেস করল, সব ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ, রশিদ শুধু আমার খবর নিচ্ছিল। সে হালকা হেসে বলল, রশিদ ভালো মানুষ, সে সব সময় মানুষের যত্ন নেয়। সে তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল। দুপুরে আমি রান্নার সিদ্ধান্ত নিলাম। এটা ছিল আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট উপায়। আমি ফৌজিকে জিজ্ঞেস করলাম সে কি খেতে পছন্দ করে। সে হেসে বলল, তুমি যা রান্না করবে তাই ভালো হবে। আমি কোশারি রান্না করলাম। আমি এটা রান্না করতে খুব পছন্দ করতাম এবং ভালোও পারতাম। 2 ঘন্টা সময় লাগল। যখন আমি ফৌজির সামনে প্লেটটা রাখলাম, দেখলাম তার চোখ চিকচিক করছে। প্রথম লোকমাটা খেয়ে সে চোখ বন্ধ করল। সে স্মৃতিকাতর কণ্ঠে বলল, এটা আমাকে নাওয়ালের রান্নার কথা মনে করিয়ে দিচ্ছে। সেও কোশারি খুব পছন্দ করত। আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। আমি নাওয়ালের বিকল্প হতে চাইনি, অন্য কোনো নারীর ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করতেও চাইনি, কিন্তু আমি কিছু না বলে তার সাথে নিঃশব্দে খেলাম। বিকেলে নিচতলার এক প্রতিবেশী হেবা নামের 50 ঊর্ধ্ব এক মহিলা এলেন।
তিনি দরজায় টোকা দিলেন এবং আমি যখন খুললাম তিনি কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কৃত্রিম হাসি দিয়ে বললেন, ও প্রিয়তমা, আমি তোমাদের নিচতলার প্রতিবেশী হেবা, নতুন কনেকে সালাম জানাতে এলাম। আমি তাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালাম। তিনি সোফায় বসে চারপাশ এমনভাবে দেখতে লাগলেন যেন কিছু খুঁজছেন। তিনি স্পষ্ট কৌতূহলের সাথে বললেন, বাড়িটা তো আগের মতোই, আপনি কিছুই বদলাননি। আমি শান্তভাবে বললাম, না, সবকিছু আগের মতোই আছে। তিনি বড় করে হেসে বললেন, এটা ভালো, মরহুমা নাওয়াল এই বাড়িটি খুব ভালোবাসতেন, এখানকার প্রতিটি জিনিসে তার হাতের ছোঁয়া আছে। এই পর্দাগুলো তিনি নিজে পছন্দ করেছিলেন, এই কার্পেটটা তিনি আলেকজান্ড্রিয়া ভ্রমণ থেকে কিনেছিলেন, এমনকি দেয়ালে টাঙানো ছবিগুলো। তার প্রতিটি কথা যেন সুঁয়ের মতো বীজ ছিল। তিনি আমাকে বোঝাতে চাইছিলেন যে আমি এই বাড়ির অংশ নই, আমি এমন এক ইতিহাসের মধ্যে ঢুকে পড়া অনাহুত অতিথি যাকে আমি চিনিও না। আমি কোনো জবাব না দিয়ে শুধু সৌজন্যমূলক হাসলাম। হেবা আধ ঘণ্টা ধরে কথা বললেন। তিনি অনেক প্রশ্ন করলেন, আমি কোথা থেকে এসেছি, আমার বয়স কত, আমার পরিবার আছে কিনা, ফৌজির সাথে কোথায় পরিচয় হল। প্রতিটি প্রশ্নই ছিল পাড়ায় ছড়ানোর জন্য তথ্য সংগ্রহের চেষ্টা। তিনি যখন চলে গেলেন আমি খুব ক্লান্ত বোধ করলাম। আমি সোফায় বসে চোখ বন্ধ করলাম। বারান্দা থেকে ফৌজির শান্ত কণ্ঠ ভেসে এলো, হেবা খুব কৌতূহলী, ওর প্রশ্নে কান দিও না, সে সবসময় সবার সম্পর্কে সব জানতে চায়। সন্ধ্যায় টিভি দেখার সময় আবার ফোন বাজল। এবার ডালিয়া ফোন করেছিল। ফৌজির সাথে তার 10 মিনিট কথা হলো। আমি তাকে দৃঢ়ভাবে বলতে শুনলাম, না ডালিয়া, আমি আমার সিদ্ধান্ত বদলাব না, বিষয়টি শেষ হয়ে গেছে। সে ফোন রেখে দিল। আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, সে কি চাইছিল। সে ক্লান্তভাবে বলল, সেই একই বিষয়। সে চায় আমি যেন তোমাকে ডিভোর্স দিই। সে বলছে সে আমাকে নিয়ে চিন্তিত, কিন্তু আসল কথা হলো সে শুধু মিরাস নিয়ে চিন্তিত। আমার আবার অপরাধ বোধ হল। আমি তাকে বললাম, হয়তো আমার চলে যাওয়া উচিত, আমার কারণে তোমার সন্তানদের সাথে তোমার ঝামেলা হচ্ছে। সে আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, না, তাদের চাপে পড়ে তুমি যাবে না। মনে রেখো তুমি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছ। যদি তুমি যেতে চাও তবে সেটা যেন তোমার সিদ্ধান্ত হয়, কারো চাপে নয়। সে রাতে আমি ঘুমোতে পারলাম না। আমি সব কিছু নিয়ে ভাবছিলাম। আমার মনে হচ্ছিল আমি দুটি জগতের মাঝখানে আটকা পড়ে গেছি। যে ঋণ থেকে আমি পালিয়েছিলাম সেই জগৎ, আর এই পরিবারের জগৎ যেটির অংশ আমি নই। আমি জানতাম না আমার আসল জায়গা কোথায়। পরদিন আমি একটু বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার একটু মুক্ত বাতাসের প্রয়োজন ছিল। আমি ফৌজিকে বললাম, আমি পাড়ায় একটু হাঁটতে যাচ্ছি। সে হেসে বলল, সময় নাও, এই বাড়ি তোমার জন্য সব সময় খোলা। আমি রাস্তায় হাঁটলাম। পাড়াটি ছিল পুরনো এবং শান্ত। বাড়িগুলো একে অপরের খুব কাছে এবং মানুষ একে অপরকে চেনে। আমি একটি ছোট বেকারির সামনে থামলাম এবং কিছু রুটি কিনলাম। সেখানে কাজ করা মহিলাটি কৌতূহলী চোখে তাকিয়ে বললেন, তুমিই কি ফৌজির নতুন স্ত্রী? আমি বললাম, হ্যাঁ। সে রহস্যময় সুরে বলল, ফৌজি ভালো মানুষ, মরহুমা নাওয়াল তার সাথে খুব সুখে ছিলেন। যার সাথেই দেখা হচ্ছে সবাই নাওয়ালের কথা বলছে। এই পাড়ার প্রতিটি কোণায় তার স্মৃতি। আমার মনে হচ্ছিল আমি এমন এক নারীর ছাড়ায় বাস করছি যাকে আমি কখনো দেখিনি, কিন্তু সে সব জায়গায় বিদ্যমান। 1 ঘণ্টা পর বাড়িতে ফিরে দেখলাম ফৌজি অন্য এক ব্যক্তির সাথে সোফায় বসে আছে। ষাটোর্ধ্ব এক লোক, পরনে মার্জিত স্যুট। ফৌজি আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, সালমা, এ হল নাবিল, সে আমার উকিল এবং গত 30 বছরের বন্ধু। নাবিল সৌজন্যের সাথে হাত মেলালেন এবং হেসে বললেন, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম সালমা, ফৌজি আমাকে তোমার সম্পর্কে অনেক বলেছে। আমি তাদের সাথে বসলাম। তারা আইনি কাগজপত্র নিয়ে কথা বলছিলেন। আমি নাবিলকে ফৌজিকে বলতে শুনলাম, তুমি কি এই সিদ্ধান্তে নিশ্চিত? তোমার সন্তানরা এতে খুশি হবে না। ফৌজি দৃঢ়ভাবে বলল, আমি নিশ্চিত। আমি তোমাকে যেভাবে বুঝিয়েছি সেভাবেই তুমি ওসিয়ত তৈরি করো। নাবিল আমার দিকে একবার দ্রুত তাকিয়ে বলল, ঠিক আছে, আমি সামনের সপ্তাহে কাগজগুলো নিয়ে আসব। নাবিল চলে যাবার পর আমি কৌতূহল নিয়ে ফৌজিকে জিজ্ঞেস করলাম, এই ওসিয়তটা কিসের? সে রহস্যময় হাসি দিয়ে বলল, সঠিক সময় জানতে পারবে, চিন্তা করো না। কিন্তু আমি চিন্তিত হলাম। আমার মনে হলো বড় কিছু একটা ঘটছে যা আমি বুঝতে পারছি না, এমন কিছু যা সব কিছু বদলে দেবে। পরের সপ্তাহে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। আমি লক্ষ্য করলাম অপরিচিত নম্বর থেকে আমার ফোনে কল আসছে। আমি যখন ধরছিলাম লাইন কেটে যাচ্ছিল। দুদিনে এমনটা 5 বার হলো। প্রথমে ভেবেছিলাম ভুল কল, কিন্তু বারবার হওয়ায় আমার সন্দেহ জাগল। তৃতীয় দিনে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো। মেসেজটি ছিল ছোট এবং সরাসরি।
ফৌজিকে ছেড়ে দাও, তোমার টাকা নিয়ে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আমার সারা শরীর হিম হয়ে গেল। কে এই মেসেজ পাঠালো এবং কেন? আমি ফৌজিকে এ বিষয়ে কিছু জানালাম না। আমি তাকে আর চিন্তিত করতে চাইনি। আমি মেসেজটি ডিলিট করে দিলাম এবং ভুলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু মেসেজ আসা বন্ধ হলো না। পরদিন আরেকটি মেসেজ এলো। তুমি এই পরিবারের অংশ নও, ফৌজির জীবনের অবশিষ্ট সময়টুকু নষ্ট করো না। এবার আমি এর মোকাবিলা করার সিদ্ধান্ত নিলাম। আমি সেই নম্বরে কল করলাম। অনেকক্ষণ বাজার পর এক নারী কণ্ঠ উত্তর দিল। সে শীতল স্বরে বলল, হ্যাঁ। আমি দৃঢ়ভাবে বললাম, আপনি কে আর কেন আমাকে এই মেসেজগুলো পাঠাচ্ছেন? মহিলাটি সামান্য হাসল। আমি এমন একজন যে তোমার চেয়ে ফৌজির ভালো বেশি বোঝে। অনুশোচনা করার আগেই তাকে ছেড়ে চলে যাও। আমি চিৎকার করে বললাম, আপনি ডালিয়া, তাই না? সে এক মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ, আমি ডালিয়া, আর আমি তোমাকে আমার পরিবার ধ্বংস করতে দেব না। আমার বাবা বয়স্ক মানুষ, সে কি করছে তা সে জানে না, তুমি তাকে ব্যবহার করছ। আমি রাগে বললাম, আমি তাকে ব্যবহার করছি না, সে নিজেই সবকিছু সিদ্ধান্ত নিয়েছে, আমি শুধু এখানে আছি। সে বিদ্রূপ করে বলল, হ্যাঁ, তুমি শুধু এখানে আছো, আর এটা কি নিছক কাকতালীয় যে তোমার বিশাল ঋণ শোধ করার পরই তুমি এখানে আছো? আমাকে ঠকানোর চেষ্টা করো না, আমি তোমার মতো মেয়েদের ভালো করেই চিনি। আমি রাগে ফোন কেটে দিলাম। আমি রাগে এবং ভয়ে কাঁপছিলাম। সে কিভাবে আমাকে কল করে হুমকি দেওয়ার সাহস পেল? আমি বিছানায় বসে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার দম বন্ধ হওয়া অনুভূতি বাড়তে থাকল। সন্ধ্যায় যখন আমরা ডিনারে বসলাম, ফৌজি লক্ষ্য করল আমি স্বাভাবিকের চেয়ে বেশি নীরব। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, সালমা, তুমি কি ঠিক আছো? তোমাকে খুব চিন্তিত লাগছে। আমি তাকে মেসেজ আর কলের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ইতস্তত করলাম। আমি চাইনি তার মেয়ের সাথে তার আবার কোনো ঝামেলা হোক। আমি কৃত্রিম হাসি দিয়ে বললাম, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। সে খুব একটা আশ্বস্ত হল না, তবে আমাকে চাপও দিল না। সে শান্তভাবে বলল, যদি কিছু তোমাকে বিরক্ত করে তবে আমাকে জানিও, আমি আছি। সে রাতে যখন ফৌজি ঘুমাচ্ছিল, আমি ঘরের জানালায় পাথর পড়ার শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। জানালার কাছে গিয়ে নিচে তাকালাম। দেখলাম একটি ছায়া দ্রুত সরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল। কে ছিল ওটা? সকালে আমি রাস্তায় নেমে দরজার পাশে সেই পাথরটি খুঁজে পেলাম। সেটির সাথে একটি কাগজ জড়ানো ছিল। আমি কাগজটি খুলি অস্পষ্ট হাতে লেখা কিছু কথা পড়লাম। এটা শেষ সতর্কতা, চলে যাও, নতুবা পোস্তাকে হবে। এবার আমি সত্যিকারের ভয় পেলাম। এটা শুধু মেসেজ বা কল নয়, কেউ বাড়িটির ওপর নজর রাখছে, কেউ কথা বলার চেয়েও বড় কিছু করতে প্রস্তুত। আমি কাগজটি আমার ব্যাগে লুকিয়ে রাখলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। দুপুরে ইউসুফ বাড়িতে এলো। প্রথমবারের চেয়ে সে কম আক্রমণাত্মক ছিল, কিন্তু তবুও শীতল। সে ফৌজিকে বলল, বাবা, আমাদের অসিয়ত নিয়ে কথা বলা দরকার। ফৌজি দৃঢ়ভাবে বলল, এই নিয়ে কথা বলার কিছু নেই, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। ইউসুফ আরও গম্ভীর স্বরে বলল, ইউসুফ শান্তভাবে বলল, কিন্তু বাবা, বিষয়টিকে যৌক্তিকভাবে ভাবো। তুমি এই মহিলাকে মাত্র কয়েক মাস ধরে চেনো। আমরা তোমার সন্তান, বছরের পর বছর তোমার সাথে কাজ করেছি, তোমার সম্পদ গড়তে সাহায্য করেছি। আমরা যা প্রাপ্য তা পাওয়া কি আমাদের অধিকার নয়? ফৌজি তমিত রাগে বলল, তোমরা তোমাদের অংশ পাবে, কিন্তু সবটুকু নয়। স্ত্রী হিসেবে সালমারও অধিকার আছে। ইউসুফ চিৎকার করে বলল, স্ত্রী? ও কোনো সত্যিকারের স্ত্রী নয়, ও একজন প্রতারক যে তোমার টাকা নিতে এসেছে। আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে উচ্চস্বরে বললাম, যথেষ্ট হয়েছে, আমি এখানে বসে এসব কথা শুনব না। ইউসুফ অবজ্ঞার সাথে আমার দিকে তাকিয়ে বলল, এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই, এটি আমার পরিবারের বাড়ি। ফৌজি খুব কড়া গলায় বলল, না, এটি আমার বাড়ি এবং সালমা আমার স্ত্রী। যদি তুমি সেটাকে সম্মান করতে না পারো তবে এখনই বেরিয়ে যাও। ইউসুফ রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। আমরা বাইরে থেকে তাকে কিছু একটা চিৎকার করে বলতে শুনলাম, কিন্তু সে কি বলল তা বুঝতে পারলাম না। সে এত জোরে দরজা বন্ধ করল যে দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠল। ফৌজি চেয়ারে বসে দুই হাতে মাথা চেপে ধরল। আমি তাকে খুব ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় দেখলাম। আমি তার কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। শান্তভাবে বললাম, আমি দুঃখিত ফৌজি, আমি চাই না তোমার সন্তানদের সাথে তোমার সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হতে। সে করুণ চোখে আমার দিকে তাকালো এবং ক্লান্ত গলায় বলল, তাদের সাথে আমার সম্পর্ক বহু বছর আগেই নষ্ট হয়ে গিয়েছিল। তুমি শুধু সেই সত্যটি সামনে নিয়ে এসেছ যা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। পরের দিনগুলোতে হুমকির পরিমাণ বেড়ে গেল। আমি আরও অনেক মেসেজ পেতে লাগলাম এবং বিভিন্ন নম্বর থেকে কল আসতে লাগল। সবগুলোর বার্তা একই ছিল, ফৌজিকে ছেড়ে চলে যাও। এমনকি আমি ডাকবাক্সে হাতে লেখা একটি মার্জিত চিঠি পেলাম,
যেখানে লেখা ছিল তোমার মতো মহিলারা এই সম্মানী পরিবারের বাড়িতে থাকার যোগ্য নয়। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন সন্ধ্যায় ফৌজি যখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল, আমি তার সামনে গিয়ে বসলাম। আমি সব মেসেজ এবং সেই পাথর জড়ানো কাগজটি বের করে তার সামনে টেবিলের ওপর রাখলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, তোমার জানা উচিত আসলে কি ঘটছে। সে নীরবে সবকিছু পড়ল। আমি দেখলাম তার চোখের পলকে রাগ বেড়ে যাচ্ছে। সে টেবিলের ওপর ঘুষি মেরে অত্যন্ত রাগান্বিত স্বরে বলল, ওদের এত সাহস! সে ফোন তুলে ডালিয়াকে কল করল। ডালিয়া ফোন ধরতেই সে ফোনের ওপারে চিৎকার করে বলল, সালমাকে হুমকি দেওয়ার সাহস তুমি পাও কোত্থেকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি শুনতে পেলাম সে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে, কিন্তু ফৌজি তাকে থামিয়ে দিল। সে দৃঢ়ভাবে বলল, আমি কোনো অজুহাত শুনতে চাই না। এরপর যদি আর একটি ঘটনা ঘটে, যদি সালমা আর একটিও মেসেজ পায়, তবে আমি আমার পুরো ওসিয়তনামা বদলে ফেলব। তোমরা একটি পয়সাও পাবে না, বুঝতে পেরেছ? সে সজোরে ফোন রেখে দিল এবং ইউসুফ, মাহমুদ ও খালিদকেও কল করে একই কথা বলল। আমি তাকে আগে কখনো এতটা রাগান্বিত হতে দেখিনি। সব কল শেষ করে সে আমার পাশে বসল এবং মায়ার সাথে আমার হাত ধরল। সে শান্তভাবে বলল, আমি দুঃখিত সালমা, আমি জানতাম না যে তারা এতটা নিচে নেমে গেছে। আমি চোখের জলে ভেজা গলায় বললাম, হয়তো আমার সত্যিই চলে যাওয়া উচিত, এটাই সবার জন্য ভালো হবে। সে দৃঢ়ভাবে বলল, না, তুমি যাবে না। তোমার প্রতিশ্রুতির কথা মনে করো। তুমি এখানে আছো কারণ তুমি থাকতে চাও, তারা তোমাকে বাধ্য করছে বলে নয়। কিন্তু আমার মনের ভেতরে মনে হতে লাগল এখানে থাকাটা বিপজ্জনক হয়ে উঠছে। বিষয়টি শুধু মেসেজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেখানে এক চরম ঘৃণা কাজ করছিল এবং আমি ভয় পাচ্ছিলাম এরপর তারা কি করে বসে। সন্তানদের সাথে ফোনের সেই বাদানুবাদের 1 সপ্তাহ পর মেসেজ আসা বন্ধ হয়ে গেল। আমি আর কোনো অপরিচিত কল পেলাম না এবং বাড়িতেও কেউ এলো না। সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, কিন্তু তা স্বস্তিকর ছিল না, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। ফৌজি আমার জীবন সহজ করার চেষ্টা করছিল। সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে শুরু করল। সে আমাকে শহরের কেন্দ্রে মিশরীয় জাদুঘরে নিয়ে গেল। আমরা প্রাচীন মূর্তি আর মমির মাঝখান দিয়ে হাঁটলাম। সে প্রতিটি জিনিসের ইতিহাস আমাকে খুব আগ্রহ নিয়ে বুঝিয়ে বলছিল। আমি তার অন্য এক রূপ দেখতে পেলাম, একজন সুশিক্ষিত মানুষ যে ইতিহাস ও শিল্পকে ভালোবাসে। একটি বড় মূর্তির সামনে দাঁড়িয়ে সে আমাকে বলল, যখন আমি ছোট ছিলাম আমার স্বপ্ন ছিল একজন প্রত্নতাত্ত্বিক হওয়ার, কিন্তু আমার বাবা আমাকে ব্যবসা নিয়ে পড়তে বাধ্য করেছিলেন। তিনি বলতেন ইতিহাস মানুষের পেটে ভাত জোগায় না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি এজন্য কখনো অনুশোচনা করেছ? সে কিছুক্ষণ ভাবল এবং বলল, মাঝে মাঝে করেছি, কিন্তু জীবন সবসময় আমাদের চাওয়া মতো চলে না। মাঝে মাঝে আমাদের তাই করতে হয় যা করা উচিত। তার কথাগুলোর মধ্যে গভীর প্রজ্ঞা ছিল। আমার মনে হলো আমি তার কাছ থেকে এমন সব জিনিস শিখছি যা অন্য কারো কাছ থেকে কখনো শিখিনি। সে খুব ধৈর্যশীল ও জ্ঞানী ছিল এবং জীবনকে এমনভাবে বুঝত যা তরুণরা বোঝে না। ফেরার পথে আমরা একটি ছোট ক্যাফেতে থামলাম। আমরা বাইরে বসে চা পান করছিলাম। আবহাওয়া খুব চমৎকার ছিল এবং পাশের বাগান থেকে জ্যাসমিন ফুলের ঘ্রাণ বাতাসে ভাসছিল। আমি এমন এক শান্তি অনুভব করলাম যা দীর্ঘ সময় ধরে পাইনি। সে হঠাৎ আমাকে বলল, সালমা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তার কথা শোনার অপেক্ষায় থাকলাম। সে গম্ভীরভাবে বলল, নাবিলের সাথে আমি যে ওসিয়তনামা নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমি আমার সব সম্পত্তির অর্ধেক তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাড়ি, টাকা, সব কিছুর অর্ধেক। বাকি অর্ধেক আমার সন্তানদের মধ্যে ভাগ হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কখনোই এটি আশা করিনি। আমি হতবাক হয়ে বললাম, কিন্তু কেন? আমি তো তোমার কাছে কিছু চাইনি। আমি এর যোগ্য নই। সে এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, তুমি এর যোগ্য। এই অল্প কয়েক মাসে তুমি আমাকে এমন কিছু দিয়েছ যা আমার কাছে বহু বছর ছিল না। সঙ্গ। এমন একজন যে আমার কথা শোনে, যে আমাকে অনুভব করতে সাহায্য করে যে আমি এখনও বেঁচে আছি, কোনো মৃতপ্রায় বৃদ্ধ নই। আমি চোখে জল নিয়ে বললাম, কিন্তু তোমার সন্তানরা আমাকে আরও বেশি ঘৃণা করবে। এটি সব কিছু ধ্বংস করে দেবে। সে দৃঢ়ভাবে বলল, এটি আমার সিদ্ধান্ত এবং এটিই কার্যকর হবে। আমি কোনো আপত্তি শুনতে চাই না। আমরা নিঃশব্দে বাড়িতে ফিরলাম। এই সিদ্ধান্ত নিয়ে আমার অনুভূতি কি হবে তা আমি বুঝতে পারছিলাম না। একদিকে এটি ছিল আমার স্বপ্নের চেয়েও অনেক বেশি, অন্যদিকে আমি জানতাম এটি তার সন্তানদের সাথে সম্পর্ক আরও খারাপ করে দেবে। রাতে আমি যখন বিছানায় শুয়েছিলাম, আমি বাড়ির সামনে একটি গাড়ি থামার শব্দ শুনলাম। তারপর দরজায় সজোরে ধাক্কা দেওয়ার শব্দ এলো। ফৌজি দ্রুত বিছানা থেকে নামল। আমিও কাপড় পরে তাকে অনুসরণ করলাম। সে দরজা খুলতেই দেখল ইউসুফ, ডালিয়া, মাহমুদ আর খালিদ সবাই দাঁড়িয়ে আছে। তারা অনুমতি ছাড়াই জোর করে ভেতরে ঢুকে পড়ল। রাগেই তাদের মুখ লাল হয়েছিল। ডালিয়া চিৎকার করে বলল, বাবা,
তুমি কি পাগল হয়ে গেছ? নাবিল আমাদের নতুন ওসিয়তনামা সম্পর্কে বলেছে। তুমি কিভাবে তোমার সম্পদের অর্ধেক এই প্রতারক মেয়েটাকে দিয়ে দিচ্ছ? ফৌজি এক ভয়াবহ শান্ত স্বরে বলল, নাবিলের তোমাদের এই কথা বলা উচিত হয়নি, কিন্তু যেহেতু তোমরা জেনে গেছ, তবে শোনো, হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। ইউসুফ চিৎকার করল, এটা অন্যায়। আমরা তোমার সন্তান, বছরের পর বছর তোমার সাথে কাজ করেছি, আর ও কি করেছে? ও তো মাত্র কয়েক মাস হলো এসছে। ফৌজি রাগত স্বরে বলল, তোমরা আমার সাথে কাজ করনি, তোমরা নিজেদের জন্য কাজ করেছ, এবং যা কিছু করেছ তার বিনিময় মূল্য তোমরা নিয়েছ। তোমরা মন থেকে কোনো কাজ করনি। মাহমুদ কড়া গলায় বলল, আমরা জানি তুমি কেন এটা করছ, কারণ ও তরুণী এবং সুন্দরী। তুমি ওর মাধ্যমে নিজের হারানো যৌবন ফিরে পাওয়ার চেষ্টা করছ। ফৌজি মাহমুদের মুখে সজোরে একটি চড় মারল, এক প্রবল চড়, যা মাহমুদকে টলিয়ে দিল। সবাই চুপ হয়ে গেল। আমি ভাবিনি ফৌজি এমন কিছু করবে। সে সবসময় শান্ত থাকত, কিন্তু এখন তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ফৌজি কাঁপা কাঁপা রাগী গলায় বলল, আমার সম্পর্কে এভাবে কথা বলার সাহস করো না। আমি তোমার বাবা, আর সালমা সম্পর্কে এই নোংরা কথা বলবে না। ইউসুফ মাহমুদের হাত ধরল, যে তার লাল হয়ে যাওয়া গাল ডলছিল। ইউসুফ শীতল স্বরে বলল, ঠিক আছে বাবা, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তবে আমরা দেখে নেব, কিন্তু আমাদের কাছ থেকে এটি মেনে নেওয়ার আশা করো না। তারা সবাই বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে ডালিয়া আমার দিকে ফিরে হুমকির সুরে বলল, তুমি পস্তাবে, যা তোমার নয় তা আমরা তোমাকে নিতে দেব না। ফৌজি দরজা বন্ধ করে সোফায় বসে 2 হাতে মুখ ঢাকল। সে কাঁপছিল। আমি কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। আমি কিছু বললাম না। সে যা অনুভব করছিল তা কমানোর মতো কোনো শব্দ তখন ছিল না। দীর্ঘ সময় পর সে মাথা তুলে আমার দিকে তাকাল। অত্যন্ত ক্লান্ত গলায় বলল, আমি দুঃখিত সালমা, আমি দুঃখিত যে আমি তোমাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছি। আমি মায়ার সাথে বললাম, তুমি আমাকে কোনো পরিস্থিতিতে ফেলোনি, তারাই এভাবে আচরণ করার পথ বেছে নিয়েছে। সে গভীর দুঃখ নিয়ে বলল, মাঝে মাঝে ভাবি ওদের মানুষ করতে গিয়ে আমি কোথায় ভুল করেছিলাম, তারা কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে গেল। আমার কাছে কোনো উত্তর ছিল না। আমরা দীর্ঘ সময় নীরবতায় বসে থাকলাম। বাড়িটি শান্ত ছিল, কিন্তু সেই শান্ত ভাবটি ছিল উত্তেজনায় ঠাসা। পরবর্তী দিনগুলোতে আমি অনুভব করলাম কিছু একটা বদলে যাচ্ছে। ফৌজি আরও শান্ত এবং নিজের মধ্যে গুটিয়ে যাওয়া শুরু করল। সে তার ঘরেই বেশি সময় কাটাতে লাগল, কেবল খাওয়ার জন্য সামান্য বের হয়ে আবার ভেতরে চলে যেত। আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু সে বলতো সে ঠিক আছে, কিন্তু আমি তার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছিলাম। সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। সন্তানদের সাথে সেই ঝগড়া তার মনে গভীর দাগ কেটেছিল। এক রাতে যখন আমি তার ঘরে 1 গ্লাস জল নিয়ে যাচ্ছিলাম, আমি তার পাশের টেবিলে একটি পুরনো ছবি দেখলাম। সেটি ছিল নাওয়ালের ছবি। আমি সেটি তুলে নিয়ে তাকালাম। দয়ালু চোখের এক সুন্দরী নারী। তার চোখে সুখ দেখতে পেলাম। ফৌজি পেছন থেকে বলল, সে ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আমি তাকালাম। সে এক বিষণ্ণ হাসি নিয়ে দাঁড়িয়েছিল। সে বলল, সে যখন মারা গেল, আমার একটি অংশ তার সাথে মারা গিয়েছিল। আমি ভাবিনি যে আমি আর কখনো জীবনকে অনুভব করতে পারব, কিন্তু তুমি আমাকে বেঁচে থাকার একটি কারণ দিয়েছ। আমার গাল বেয়ে গরম চোখের জল নামল। কি বলবো বুঝতে পারছিলাম না। আমি ছবিটি আগের জায়গায় রাখলাম এবং বিছানায় তার পাশে বসলাম। আমরা একে অপরের হাত ধরে নীরবতায় বসে থাকলাম। আমি জানতাম বড় কিছু ঘটতে চলেছে। আমি বাতাসে তা অনুভব করতে পারছিলাম। কিন্তু আগামী দিনগুলোতে যা ঘটতে চলেছিল তা আমি আশা করিনি। এমন কিছু যা সব কিছু চিরতরে বদলে দেবে। পরদিন সকালে নিচতলার চিৎকার শুনে আমার ঘুম ভাঙল। আমি দ্রুত বিছানা থেকে নামলাম। পাশে দেখলাম ফৌজি নেই। আমি চটজলদি পোশাক পরে নিচে নামলাম। ড্রয়িং রুমে দেখলাম ফৌজি দাঁড়িয়ে আছে, আর তার সামনে ইউসুফ ও ডালিয়া। ইউসুফের হাতে কিছু কাগজপত্র ছিল এবং সে সেগুলো রাগে নাড়াচ্ছিল। আমি দেখলাম ডালিয়া নাটকীয়ভাবে কাঁদছে। আমি যখন শেষ ধাপে পা রাখলাম, তারা সবাই আমার দিকে ফিরে তাকাল। ইউসুফ উচ্চস্বরে বলল, সম্মানিতা মহিলা, আমরা আমাদের বাবার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। ফৌজি দৃঢ়ভাবে বলল, সালমা, এখানেই থাকো, বিষয়টি তোমাকে নিও। ইউসুফ তার হাতের কাগজগুলো তুলে বিদ্রুপ করে বলল, জানো এটা কি? আমাদের ব্যক্তিগত আইনজীবীর দেওয়া আইনি কাগজপত্র। আমরা আমাদের বাবার আইনি সক্ষমতাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমরা প্রমাণ করব যে তার বয়স এবং স্বাস্থ্যের কারণে সে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে। আমি হতবাক হয়ে গেলাম। কিভাবে সন্তানরা তাদের বাবার সাথে এমন করতে পারে? আমি ফৌজির দিকে তাকালাম। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু সে শান্ত ছিল। সে শীতল স্বরে বলল, তোমরা প্রমাণ করতে চাও যে আমি পাগল? ডালিয়া তার মিথ্যে চোখের জল মুছে বলল, না বাবা,
আমরা শুধু তোমাকে রক্ষা করতে চাই। এই মেয়েটি তোমাকে জাদু করেছে, তোমাকে দিয়ে এমন সব কাজ করাচ্ছে যা তুমি সচরাচর করো না। আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য ভয় পাচ্ছি। ফৌজি রাগত স্বরে বলল, আমার সাথে ভালোবাসার কথা বলবে না। এই 5 বছর তোমাদের ভালোবাসা কোথায় ছিল? আমি যখন এই বাড়িতে একা ছিলাম তখন তোমরা কোথায় ছিলে? ইউসুফ চিৎকার করে বলল, আমরা আমাদের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম, এটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আমরা তোমার খেয়াল রাখি না। আমরা তোমাকে এই প্রতারক মেয়ের হাত থেকে রক্ষা করছি। আমি দাঁড়িয়ে কাঁপা কাঁপা রাগী গলায় বললাম, আমি প্রতারক নই, আমি ফৌজির কাছে কিছু চাইনি, সব কিছু তার সিদ্ধান্ত ছিল। ডালিয়া কড়া গলায় বলল, অবশ্যই তুমি চাওনি, তুমি খুব বুদ্ধিমত্তার সাথে চাল চেলেছ। তুমি নিজেকে অসহায় হিসাবে উপস্থাপন করেছ, যার সাহায্য দরকার, এবং সে তোমার ফাঁদে পড়েছে। ফৌজি তীক্ষ্ণ স্বরে বলল, যথেষ্ট হয়েছে। সালমা আমাকে ঠকায়নি, আমিই তার কাছে গিয়েছিলাম, আমিই তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি এই ওসিয়ত করেছি। ইউসুফ এক শীতল হাসি দিয়ে বলল, আমরা এটা হতে দেব না বাবা। আমরা আদালতে যাব এবং প্রমাণ করব যে তুমি এই মহিলার প্রভাবে আছো। তোমার বিয়ের পর থেকে করা সব ওসিয়ত আমরা বাতিল করে দেব। তাদের হুমকিগুলো স্পষ্ট ছিল, তারা মোটেও মজা করছিল না। তারা টাকার জন্য আদালতে তাদের বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত ছিল। আমি ফৌজির মুখের দিকে তাকালাম, তার চোখে গভীর যন্ত্রণা দেখতে পেলাম। এটি অন্য সব কিছুর চেয়েও খারাপ ছিল। তার নিজের বড় করা সন্তানরা তাকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি দৃঢ়ভাবে বললাম, আমি চলে যাব, আমি বাড়ি ছেড়ে চলে যাব এবং সব কিছু ত্যাগ করব। শুধু দয়া করে ওকে কষ্ট দেওয়া বন্ধ করো। ফৌজি দ্রুত বলল, না, তুমি যাবে না, প্রতিশ্রুতির কথা মনে করো। ইউসুফ বিদ্রুপ করে বলল, কি চমৎকার নাটক, তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা। তবে চিন্তা করো না, আমরা তোমাকে চলে যেতে বলবো না, আমরা শুধু নিশ্চিত করব যা তোমার নয় তা যেন তুমি না পাও। ডালিয়া বলল, আর এখন আমরা কাগজপত্র জমা দিতে যাচ্ছি। 2 সপ্তাহের মধ্যে আদালতে শুনানি হবে। আশা করি তোমরা প্রস্তুত থাকবে। বেরিয়ে যাওয়ার আগেই ইউসুফ আমার কাছে এসে নিচু স্বরে ফিসফিস করে বলল, যাতে ফৌজি শুনতে না পায়, তুমি নিজেই এটি ডেকে এনেছ। তুমি শান্তিতে চলে যেতে পারতে, কিন্তু এখন আমরা নিশ্চিত করব যে তুমি কিছুই পাবে না। এমনকি যদি আমাদের আদালতে তোমার সম্মান নষ্ট করতে হয় তবুও। তারা বাড়ি থেকে বেরিয়ে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল। ফৌজি সোফায় বসে 2 হাতে মাথা নিচু করল। সে পুরোপুরি নীরব ছিল। আমি তার কাছে গিয়ে বসলাম এবং তার হাত ধরলাম। তার হাত শীতল ও কাঁপছিল। আমি শান্তভাবে বললাম, আমি তাদের তোমাকে কষ্ট দিতে দেব না। আমি চলে যাব এবং ওসিয়তের সব কিছু থেকে আমার নাম প্রত্যাহার করে নেব। শুধু আমার কারণে তোমাকে কষ্ট পেতে দিতে চাই না। সে মাথা তুলল এবং আমার দিকে তাকাল। তার চোখ লাল হয়ে গিয়েছিল। সে ভাঙা গলায় বলল, না, আমি তাদের জিততে দেব না। তারা যেভাবে আমাকে ভাঙার চেষ্টা করেছে, আমি তোমাকে সেভাবে ভাঙতে দেব না। আমি তাকে বললাম, কিন্তু আদালত, তদন্ত, এসব তোমার জন্য খুব ক্লান্তিকর হবে। তোমার এসব করার দরকার নেই। সে দৃঢ়ভাবে বলল, আমার দরকার আছে, কারণ আমি প্রমাণ করতে চাই যে আমি এখনও আমার সিদ্ধান্ত নেবার যোগ্য এবং তারা আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। পরবর্তী দিনগুলোতে আমরা আদালতের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। ফৌজি নাবিলের সাথে কয়েকবার বৈঠক করল। নাবিল আত্মবিশ্বাসী ছিল যে এই মামলার কোনো ভিত্তি নেই। সে বলল, ফৌজি মানসিকভাবে পুরোপুরি সুস্থ এবং এর উল্টো কোনো ডাক্তারি প্রমাণ নেই। কিন্তু মানসিক চাপ ছিল তীব্র। ফৌজিকে আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত লাগছিল। সে খুব কম ঘুমাচ্ছিল এবং খাওয়া কমিয়ে দিয়েছিল। মাত্র কয়েকদিনে আমি তার ওজন কমতে দেখলাম। আমি তাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম। এক রাতে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম সে বিছানার ধারে বসে নিঃশব্দে কাঁদছে। এই প্রথম আমি তাকে কাঁদতে দেখলাম। আমি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি কিছু না বলে শুধু তাকে কাঁদতে দিলাম। কয়েক মিনিট পর সে ভাঙা গলায় বলল, আমরা এখানে কিভাবে পৌঁছালাম? কিভাবে আমার সন্তানেরাই আমার শত্রু হয়ে গেল? আমি তাকে মায়ার সাথে বললাম, এটি তোমার দোষ নয়। তুমি যা করার ছিল তাই করেছ। তুমি তাদের বড় করেছ এবং সব দিয়েছ। কিন্তু কিছু মানুষ তাদের যা আছে তার মর্যাদা বোঝে না। পরদিন সকালে ইউসুফের স্ত্রী রানিয়া বাড়িতে এলো। সে শান্তভাবে দরজায় টোকা দিল। আমি যখন দরজা খুললাম তাকে খুব লজ্জিত মনে হল। সে বলল, আমি কি ভেতরে আসতে পারি? তোমার সাথে কথা বলতে চাই। আমি তাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালাম। আমরা ড্রয়িং রুমে বসলাম। ত্রিশর্ধ এই মহিলাটিকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে নিচু স্বরে বলল, যা কিছু ঘটছে তার জন্য আমি দুঃখিত।
আমি ইউসুফকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু সে শুনছে না। আমি জিজ্ঞেস করলাম, তবে তুমি কেন এলে? সে ইতস্তত করে বলল, কারণ আমি জানি যা ঘটছে তা ভুল। চাচা ফৌজি একজন ভালো মানুষ, তিনি এই পরিস্থিতির যোগ্য নন, আর তুমিও না। আমি দেখেছি তুমি কিভাবে তার যত্ন নাও, তারা যা বলছে তুমি তেমন প্রতারক নও। আমি তাকে তার কথার জন্য ধন্যবাদ জানালাম, কিন্তু সে বলল, তবে তোমার কিছু জানা উচিত। ইউসুফ আর ডালিয়া বড় কিছু পরিকল্পনা করছে। আদালতের রায়ে তারা থামবে না। যদি তারা হেরে যায় তবে তারা অন্য পথ অবলম্বন করবে। আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বোঝাতে চাইছ? সে উদ্বিগ্ন হয়ে বলল, আমি ঠিক জানি না, তবে আমি তাদের কথা বলতে শুনেছি। তারা বলছিল যে তারা নিশ্চিত করবে যাতে তুমি কিছুই না পাও, এমনকি যদি তাদের অন্য কোনো পথ ব্যবহার করতে হয়। তার কথাগুলো অস্পষ্ট হলেও ভয়াবহ ছিল। তারা কি পরিকল্পনা করছে? অন্য পথ বলতে কি বোঝাচ্ছে? আমি রানিয়াকে ধন্যবাদ জানালাম এবং সে চলে গেল, কিন্তু পুরো দিন আমি উদ্বেগের মধ্যে থাকলাম। সন্ধ্যায় যখন আমরা ডিনার করছিলাম, কলিং বেল সজোরে বেজে উঠল। ফৌজি দরজা খুলতেই দেখল দুজন মানুষ স্যুট পরে দাঁড়িয়ে আছে। তাদের একজন বলল, আমরা পুলিশ থেকে এসেছি, জনাব ফৌজি, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আছে। আমি ফৌজির পেছনে দাঁড়ালাম বোঝার জন্য যে আসলে কি ঘটছে। প্রথম পুলিশ অফিসারটি তার পকেট থেকে একটি কাগজ বের করে বলল, আপনার ছেলে ইউসুফের কাছ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি, যেখানে দাবি করা হয়েছে যে আপনার স্ত্রীর পক্ষ থেকে আর্থিক শোষণ ও কারসাজি করা হচ্ছে। আমাদের আপনাদের জবানবন্দি দিতে হবে। ফৌজি রাগত স্বরে বলল, এসব বাজে কথা, আমার ছেলে মিথ্যে বলছে, কোনো শোষণ হয়নি। দ্বিতীয় অফিসার শান্তভাবে বলল, বিষয়টি পরিষ্কার করার জন্য আপনাদের আমাদের সাথে থানায় যেতে হবে। আমার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল। এটি সত্যি হতে পারে না। বিষয়টি কি সত্যিই পুলিশ পর্যন্ত গড়িয়েছে? আমি ফৌজির দিকে তাকালাম, তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে দৃঢ়ভাবে বলল, ঠিক আছে, আমরা আপনাদের সাথে যাব। থানায় যাওয়ার পথে ফৌজি আমার হাত ধরল। সে শান্তভাবে বলল, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, সত্য স্পষ্ট। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। আমি জানতাম এসব বিষয়ে কিভাবে কাজ করে। আমি নির্দোষ হলেও তদন্ত, জিজ্ঞাসাবাদ আর সন্দেহ আমার সম্মানে দাগ কাটবে। মানুষ কথা বলবে। থানায় আমাদের একটি ছোট ঘরে বসানো হলো। একজন অফিসার টেবিলের ওপাশে বসে ফৌজিকে অনেক প্রশ্ন করতে শুরু করলেন। কবে বিয়ে হয়েছে? পরিচয় কিভাবে হলো? বিয়ের আগে কি কোনো আর্থিক প্রতিশ্রুতি ছিল? আপনি কি তাকে বড় অঙ্কের টাকা ট্রান্সফার করেছেন? ফৌজি ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। সে স্পষ্টভাবে বলল, হ্যাঁ, আমি তাকে তার ঋণ শোধ করার জন্য টাকা দিয়েছি, কিন্তু এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সে আমার কাছে চায়নি, আমি সাহায্যের প্রস্তাব দিয়েছিলাম। অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, আর আপনি জনাবা সালমা, এটি কি সত্যি যে আপনি ফৌজি সাহেবকে টাকার জন্য বিয়ে করেছেন? প্রশ্নটি সরাসরি এবং যন্ত্রণাদায়ক ছিল। আমি ফৌজির দিকে তাকালাম, তারপর অফিসারের দিকে তাকিয়ে সততার সাথে বললাম, শুরুতে হ্যাঁ, আমি আর্থিক সংকটে ছিলাম, কিন্তু এখন বিষয়টি তার চেয়েও বেশি। আমি ফৌজিকে সম্মান করতে এবং মর্যাদা দিতে শিখেছি। অফিসার নোট নিতে নিতে বললেন, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি তাকে টাকার জন্য বিয়ে করেছেন? আমি বললাম, কিন্তু আমি তাকে ঠকাইনি, সে সবকিছু জানত। শুরু থেকেই আমাদের মধ্যে বিষয়টি পরিষ্কার ছিল। অফিসার ফৌজিকে জিজ্ঞেস করলেন, এটি কি সত্য? আপনি কি তার উদ্দেশ্য জানতেন? ফৌজি আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, আমি সবকিছু জানতাম এবং আমার কাছে সেটি গুরুত্বপূর্ণ ছিল না। আমি তাকে সাহায্য করার এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমার, এবং আমি পূর্ণ মানসিক সুস্থতায় এটি নিয়েছি। 2 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলল। তারা একই প্রশ্ন ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করছিল। তারা আমাদের কথায় কোনো অমিল খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কোনো অমিল ছিল না, কারণ আমরা সত্যি বলছিলাম। শেষ পর্যন্ত অফিসার বললেন, ঠিক আছে, আমরা আপনাদের জবানবন্দি জমা রাখছি, আমরা বিষয়টি পর্যালোচনা করব এবং প্রয়োজন হলে আপনাদের সাথে যোগাযোগ করব। যখন আমরা থানা থেকে বের হলাম তখন রাত হয়ে গেছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে যা ঘটল তা হজম করার চেষ্টা করছিলাম। ফৌজি অত্যন্ত ক্লান্ত গলায় বলল, এটি শেষ হবে না, তারা যা চায় তা না পাওয়া পর্যন্ত আমাদের পিছু ছাড়বে না। আমি দৃঢ়ভাবে বললাম, তবে আমি তাদের যা চায় তাই দিয়ে দেব। আমি উসিয়াতনামা থেকে সবকিছু ত্যাগ করব। তারা যা চায় আমি সেই কাগজে সই করে দেব, শুধু এই পাগলামি বন্ধ হোক। সে আমার কাঁধ শক্ত করে ধরল এবং তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, না, আমি তোমাকে 1000 বার বলেছি যে আমরা হার মানব না, আমি তাদের জিততে দেব না। ট্যাক্সিতে করে ফেরার পথে আমরা নিঃশব্দে বসে থাকলাম। আমি ভাবছিলাম কিভাবে আমার জীবন স্রেফ ঋণ থেকে বাঁচার একটি সাধারণ পরিকল্পনা থেকে এই বিশৃঙ্খলার দিকে মোড় নিল। আমি এসব চাইনি, আমি কারো জীবন ধ্বংস করতে চাইনি।
যখন আমরা বাড়িতে পৌঁছলাম আমাদের জন্যে আরও একটি বিস্ময় অপেক্ষা করছিল। বাড়ির বাইরের দেওয়ালে লাল রং দিয়ে নোংরা কিছু কথা লেখা ছিল। প্রতারক, চোর, বেশ্যা। কথাগুলো ছিল মর্মান্তিক ও যন্ত্রণাদায়ক। ফৌজি দেওয়ালের সামনে দাঁড়িয়ে সেই লেখাগুলোর দিকে তাকিয়ে থাকল। আমি দেখলাম তার গাল বেয়ে জল পড়ছে। এটি তার সহ্য ক্ষমতার বাইরে ছিল। পাড়ার মানুষ, যাদের সে বছরের পর বছর ধরে চেনে, তারাই লেখাগুলো দেখবে। তার বাড়ির সম্মান, তার পরিবারের নাম, সবকিছু কলঙ্কিত করা হয়েছে। আমি কাছে গিয়ে তার হাত ধরলাম এবং কাঁপা কাঁপা গলায় বললাম, কে এটা করেছে? সে নিচু স্বরে বলল, আমি জানি কে এটা করেছে, অথবা অন্তত জানি কার নির্দেশে এটি হয়েছে। আমরা ভেতরে ঢুকলাম এবং দরজা বন্ধ করে দিলাম। ড্রয়িং রুমে বসে থাকলাম। নীরবতা ছিল পাথরের মতো ভারী। আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মনে হলো আমাদের চারপাশে সবকিছু ভেঙে পড়ছে। কয়েক মিনিট পর ফৌজি হঠাৎ বলল, কাল আমি ইউসুফের বাড়িতে যাব, আমি তার মুখোমুখি হব, এটি এভাবে চলতে পারে না। আমি ভয় পেয়ে বললাম, না, ওটা বিপজ্জনক হতে পারে, তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। সে দৃঢ়ভাবে বলল, আমার কিছু যায় আসে না, আমি তার বাবা, এই পাগলামির শেষ আমাকেই করতে হবে। পরদিন সকালে আমরা ইউসুফের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিলাম। কিন্তু বের হওয়ার ঠিক আগে ফোন বাজল। নাবিল ফোন করেছিল। সে উদ্বিগ্ন গলায় বলল, ফৌজি, তোমাকে এখনই আমার অফিসে আসতে হবে, ভয়াবহ কিছু ঘটেছে। আমরা নাবিলের অফিসে গেলাম। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে আমাদের সামনে কিছু কাগজ রেখে বলল, ইউসুফ আর ডালিয়া একটি নতুন অভিযোগ দায়ের করেছে। এবার তারা দাবি করছে যে এই বিয়েটি অবৈধ। তারা বলছে যে সালমা ফৌজিকে বিয়ে করতে বাধ্য করার জন্য বেআইনি পথ অবলম্বন করেছে। আমি চিৎকার করে বললাম, এটি ডাহা মিথ্যে, আমি এমন কিছুই করিনি। নাবিল দুঃখিত হয়ে বলল, আমি জানি, কিন্তু তারা কিছু সাক্ষী নিয়ে এসেছে যারা দাবি করছে যে তারা তোমাকে ফৌজিকে বিয়ে করে তার টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা সম্পর্কে কথা বলতে শুনেছে। আমার মনে হলো পৃথিবী আমার চারদিকে ঘুরছে। এই সাক্ষীরা কারা? কারা এই মিথ্যে গল্পগুলো বানিয়েছে? আমি ভাঙা গলায় বললাম, এটি অসম্ভব, আমি এ নিয়ে কারো সাথে কোনো কথা বলিনি। ফৌজি রাগত স্বরে বলল, এটি মিথ্যে সাক্ষ্য, আমরা আদালতে তাদের মুখোশ খুলে দেব। নাবিল উদ্বেগের সাথে বলল, সমস্যা হল তারা একজন খুব শক্তিশালী উকিল ভাড়া করেছে। এই উকিল কঠিন মামলা জেতার জন্য পরিচিত। সে আদালতে তোমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করবে। আমরা বিধ্বস্ত হয়ে নাবিলের অফিস থেকে বের হলাম। গাড়িতে ফৌজি খুব শান্ত গলায় বলল, আমি দুঃখিত সালমা, আমি তোমাকে এই যন্ত্রণার মধ্যে ফেলেছি। আমি তার দিকে তাকালাম এবং এক বিধ্বস্ত মানুষকে দেখতে পেলাম, যে মানুষটি একটি পরিবার গড়ে তোলার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, আর আজ সেই পরিবারই তাকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি তাকে বললাম, এটি তোমার দোষ নয়, এটি আমারই ভুল, আমার শুরুতেই চলে যাওয়া উচিত ছিল। সে ক্লান্ত কণ্ঠে বলল, না, আমি খুশি যে তুমি থেকে গেছ। অন্তত আমি আমার সন্তানদের আসল রূপ জানতে পেরেছি। অন্তত আমি কয়েক মাস জীবনকে নতুন করে অনুভব করেছি। সেই মুহূর্তে আমি একটি সিদ্ধান্ত নিলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হার মানব না। আমি ইউসুফ আর ডালিয়াকে জিততে দেব না। আমি লড়াই করব, নিজের জন্য নয়, বরং ফৌজির জন্য, সেই মানুষটির জন্য যে বিনিময় ছাড়া আমাকে সব দিয়েছে। আমি দৃঢ় সংকল্প নিয়ে তাকে বললাম, আমরা হার মানব না, আমরা আদালতে তাদের মোকাবিলা করব, সত্য যাই হোক আমরা তা প্রমাণ করব। সে অবাক হয়ে আমার দিকে তাকালো এবং হালকা হাসল। সে বলল, আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি তাকে বললাম, আমি তোমার কাছ থেকেই শিখেছি। আমরা বাড়িতে ফিরলাম। দেওয়ালের সেই লেখাগুলো তখনও সেখানে ছিল, কিন্তু এবার আমরা পরাজয় অনুভব করলাম না। আমরা রং নিয়ে এলাম এবং একসাথে সেই লেখাগুলো মুছে ফেললাম। আমাদের প্রতিবেশীরা জানালা দিয়ে আমাদের দেখছিল, কিন্তু আমাদের কিছু যায় আসছিল না। আমরা সত্য জানতাম এবং সেটুকুই যথেষ্ট ছিল। যখন কাজ শেষ হলো, আমরা পরিষ্কার দেওয়ালের সামনে দাঁড়ালাম। ফৌজি বলল, ধন্যবাদ সালমা, পাশে থাকার জন্য এবং লড়াই করার জন্য। আমি প্রকৃত হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে, সব কিছুর জন্য। আদালতের দিন এলো। আমি একটি সাধারণ ও মার্জিত পোশাক পরলাম। ফৌজি তার প্রাতিষ্ঠানিক স্যুট পরল। আমরা গাড়িতে নিঃশব্দে বসে থাকলাম। পথে সে আমার হাত শক্ত করে ধরেছিল। আমি তার হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন অনুভব করতে পারছিলাম। আমরা যখন আদালতে পৌঁছালাম, দেখলাম ইউসুফ, ডালিয়া, মাহমুদ আর খালিদ সবাই সেখানে তাদের উকিলের সাথে উপস্থিত। তাদের উকিল 50 ঊর্ধ্ব এক ব্যক্তি, পরনে দামি স্যুট এবং তাকে খুব আত্মবিশ্বাসী লাগছিল।
সে আমাদের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। আমরা এজলাসে ঢুকলাম। জায়গাটি ছোট এবং শীতল ছিল। আমরা তাদের বিপরীত দিকে বসলাম। বিচারক এলেন এবং শুনানি শুরু হল। ইউসুফ আর ডালিয়ার উকিল তাদের পক্ষ উপস্থাপন শুরু করলেন। তিনি বললেন কিভাবে সালমা এই বৃদ্ধ বাবার সুযোগ নিয়েছে, কিভাবে সে একটি নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তার জীবনে প্রবেশ করেছে এবং কিভাবে তাকে প্ররোচিত করে অসিয়তনামা বদলে নিজের পক্ষে নিয়েছে। আমি প্রতিটি শব্দ শুনছিলাম। প্রতিটি বাক্য ছিল যন্ত্রণাদায়ক। যদিও শুরুতে তার কিছু অংশ সত্যি ছিল, কিন্তু তিনি যেভাবে উপস্থাপন করলেন তাতে আমাকে এক দানব মনে হচ্ছিল। আমাকে এমন এক বিবেকহীন মানুষ হিসেবে তুলে ধরা হলো যে একজন নিঃসঙ্গ বৃদ্ধের সুযোগ নিয়েছে। তারপর সাক্ষীদের পালা এলো। তারা ৩ জন মানুষকে নিয়ে এলো। প্রথমজন ছিল এমন এক লোক যে দাবি করল সে আমার বাবার বন্ধু ছিল। সে বলল বিয়ের আগে আমি তার সাথে কথা বলেছিলাম এবং তাকে জানিয়েছিলাম যে আমার পরিকল্পনা হলো একজন ধনী লোককে বিয়ে করে তার সম্পদ হাতিয়ে নেওয়া। এটি ছিল ডাহা মিথ্যে। আমি জীবনে এই লোকটিকে কখনো দেখিনি। দ্বিতীয় সাক্ষী ছিল এমন এক মহিলা যে দাবি করল সে আমাদের পুরনো প্রতিবেশী। সে বলল আমি নাকি সবসময় ধনী স্বামী খোঁজার কথা বলতাম এবং আমি খুব লোভী মেয়ে ছিলাম। এগুলোও মিথ্যে ছিল। আমি এই মহিলাকে চিনতাম না। তৃতীয় সাক্ষীটি ছিল সবচেয়ে খারাপ। সে এমন এক লোক যে দাবি করল সে ব্যাংকে কাজ করত এবং সে দেখেছে আমি কিভাবে ফৌজিকে টাকা ট্রান্সফার করার জন্য চাপ দিচ্ছিলাম। সে বলল ফৌজি নাকি ইতস্তত করছিল, কিন্তু আমি জোর করছিলাম। এটিও পুরোপুরি মিথ্যে ছিল। ব্যাংকে আমাদের যে অফিসার সেবা দিয়েছিলেন তিনি ছিলেন সম্পূর্ণ অন্য একজন মানুষ। তাদের সাক্ষ্য শেষ হওয়ার পর নাবিলের পালা এলো। সে ফৌজিকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকল। ফৌজি কাঠকড়ায় উঠল। সে খুব পরিষ্কার এবং দৃঢ় কণ্ঠে কথা বলতে শুরু করল। সে সততার সাথে সব বলল, কিভাবে আমাদের পরিচয় হলো, কিভাবে সে শুরু থেকেই আমার উদ্দেশ্য জানত, কেন সে তা সত্ত্বেও আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কিভাবে প্রতিটি সিদ্ধান্ত তার নিজের ছিল। কিন্তু ইউসুফের উকিল তাকে কঠিন সব প্রশ্নে আক্রমণ করতে লাগলেন। তিনি তার বয়স, তার স্বাস্থ্য এবং সে কোনো ওষুধ খায় কিনা সে বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তার মানসিক সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরির চেষ্টা করলেন। কিন্তু ফৌজি প্রতিটি প্রশ্নের উত্তর দৃঢ়তা ও স্পষ্টতার সাথে দিল। সে প্রমাণ করল যে সে পূর্ণ মানসিক সুস্থতায় আছে। তারপর আমার পালা এলো। আমি কাঠগড়ায় উঠলাম। আমি ভীত ছিলাম, কিন্তু শান্ত থাকার চেষ্টা করলাম। নাবিল আমাকে সহজ কিছু প্রশ্ন করল। আমি সবকিছুর সত্য উত্তর দিলাম। হ্যাঁ, শুরুতে আমি টাকার জন্য ফৌজিকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি তাকে ঠকাইনি। সে সব কিছু জানত। সময়ের সাথে সাথে আমার অনুভূতি বদলেছে। আমি তাকে সম্মান করতে ও মর্যাদা দিতে শিখেছি। তারপর ইউসুফের উকিল আমাকে জেরা করতে এলেন। তিনি তীক্ষ্ণ সব প্রশ্ন শুরু করলেন। আমার বয়স কত, আমার কি সত্যিই টাকার দরকার ছিল নাকি ওটা স্রেফ লোভ ছিল, ফৌজির আগে আমি আর কতজন ধনী লোককে বিয়ে করার চেষ্টা করেছি, আমার কি অন্য কোনো সম্পর্ক ছিল। প্রশ্নগুলো ছিল অপমানজনক। তিনি বিচারকের সামনে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু আমি শান্ত থাকলাম। আমি প্রতিটি প্রশ্নের উত্তর সততা ও সরলতার সাথে দিলাম। আমি কোনো মিথ্যে বলিনি। আমি নিজেকে ফেরেস্তা হিসেবে দাবি করিনি, স্রেফ সত্যটা বলেছি। কয়েক ঘণ্টার জেরার পর শুনানি শেষ হলো। বিচারক বললেন তিনি মামলাটি পর্যালোচনা করবেন এবং 2 সপ্তাহের মধ্যে রায় দেবেন। আমরা ক্লান্ত হয়ে আদালত থেকে বের হলাম। বাইরে ইউসুফ আমার কাছে এসে ফিসফিস করে বলল, এই দিনগুলো উপভোগ করে নাও, কারণ খুব শীঘ্রই তুমি সবকিছু হারাবে। আমি তাকে কোনো উত্তর দিলাম না, শুধু দুঃখ নিয়ে তার দিকে তাকালাম। এই লোকটি টাকার জন্য নিজের বাবাকে ধ্বংস করছিল। একজন মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? পরবর্তী দিনগুলোতে অপেক্ষা করা ছিল খুব কঠিন। আমরা স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করছিলাম, কিন্তু উত্তেজনা ছিল স্পষ্ট। ফৌজি তার বই পড়ত, কিন্তু আমি দেখতাম সে একই পৃষ্ঠা বারবার পড়ছে, কোনো কিছু না বুঝেই। আমি রান্না করার চেষ্টা করতাম, কিন্তু খাবারে কোনো স্বাদ থাকত না। একদিন সন্ধ্যায় ফোন বাজল। নাবিল ছিল। সে উত্তেজিত কণ্ঠে বলল, ফৌজি, বিচারক সময়ের আগেই রায় দিয়েছেন, আমরা জিতেছি। বিচারক সব অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন সাক্ষীরা নির্ভরযোগ্য নয় এবং ফৌজি পূর্ণ আইনি সক্ষমতায় আছেন। ফৌজি খুশিতে চিৎকার করে উঠল। সে আমাকে জড়িয়ে ধরে ঘরের মধ্যে ঘুরতে লাগল। সে ছোট্ট বাচ্চার মতো খুশি হয়েছিল। আমি স্বস্তি আর আনন্দে কেঁদে ফেললাম। অবশেষে এই দুঃস্বপ্ন শেষ হল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পরদিন রশিদ আমাদের বাড়িতে এলো। তার মুখ ছিল গম্ভীর। সে ফৌজিকে বলল, তোমার জানা উচিত ইউসুফ আর ডালিয়া রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে, তারা থামবে না। ফৌজি ক্লান্তভাবে বলল, ওদের যা ইচ্ছে করতে দাও। আমি লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছি। আমরা একবার জিতেছি এবং প্রয়োজন হলে আবারও জিতব। কিন্তু আমি তার চোখে ক্লান্তি দেখতে পাচ্ছিলাম। এই লড়াই তার অনেক কিছু কেড়ে নিয়েছে। তার স্বাস্থ্য, তার শান্তি, তার সন্তানদের সাথে সম্পর্ক, সব কিছু ধ্বংস হয়ে গেছে।
আর এই সব কিছুর কারণ ছিলাম আমি। সে রাতে আমি একটি সিদ্ধান্ত নিলাম, একটি চূড়ান্ত সিদ্ধান্ত। রায় হবার 1 সপ্তাহ পর আমি ভৌজিকে আমার সাথে বসতে বললাম। আমার কিছু বলার ছিল। আমরা ছোট বারান্দায় বসলাম, যেখানে সে প্রতি সকালে বসতে পছন্দ করত। পরিবেশ শান্ত ছিল এবং জ্যাসমিনের ঘ্রাণ বাতাসে ভাসছিল। আমি তাকে শান্তভাবে বললাম, ভৌজি, আমি ওসিয়তনামা থেকে সবকিছু ত্যাগ করতে চাই। আমি আজই সেই কাগজে সই করতে চাই। সে অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? আমরা তো মামলায় জিতেছি, বিষয়টি শেষ। আমি দৃঢ়ভাবে বললাম, কিন্তু লড়াই শেষ হয়নি। তারা আপিল করতে থাকবে, তারা আমাদের পিছু ছাড়বে না। আমি তোমার চোখে আর কোনো যন্ত্রণা দেখতে চাই না। জীবনের এই শেষ কয়েক বছরে তোমার শান্তির অধিকার আছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু তার মানে তো ওরা জিতে গেল। এত কিছু করার পর ওরা যা চায় তাই পেয়ে যাবে। আমি তাকে বললাম, মাঝে মাঝে হেরে যাওয়াও এক ধরনের জয়। আমি এই অভিজ্ঞতা থেকে এমন কিছু নিয়ে ফিরছি যার মূল্য টাকার চেয়েও অনেক বেশি। আমি শিখেছি যে এই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। আমি সম্মানের অর্থ শিখেছি। আমি তোমার কাছ থেকে শিখেছি। ফৌজি কেঁদে ফেলল। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং সে আমার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকল। কয়েক মিনিট পর সে ভাঙা গলায় বলল, বিগত কয়েক বছরে আমার জীবনে ঘটে যাওয়া তুমি শ্রেষ্ঠ ঘটনা। আমি চাই না তুমি চলে যাও। আমি তাকে বললাম, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার সাথেই থাকব, কিন্তু সেটা টাকা বা ওসিয়তের জন্য নয়। আমি থাকব কারণ আমি থাকতে চাই, কারণ তোমার এমন একজন সঙ্গী পাওয়া প্রাপ্য যে সত্যিই তোমার যত্ন নেয়। পরদিন আমরা নাবিলের অফিসে গেলাম। আমি ওসিয়তনামায় আমার সব অধিকার ত্যাগ করার কাগজে সই করলাম। নাবিল দুঃখিত হলেও আমার সিদ্ধান্তকে সম্মান জানালো। সে ইউসুফকে কল করে বিষয়টি জানালো। আমি ফোনের ওপাশ থেকে ইউসুফের বিজয়ের কণ্ঠ শুনতে পেলাম। আমরা বাড়িতে ফিরলাম। আমি এক অদ্ভুত হালকা বোধ করছিলাম। কয়েক মাস পর এই প্রথম আমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করলাম। এই বাড়ির সাথে আমার পছন্দের বাইরে আর কোনো বাঁধন রইল না। এটি ছিল আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। এখন আমার জীবন অনেক সহজ এবং সৎ। আমি ফৌজির সাথে মিরাসের অপেক্ষায় থাকা কোনো স্ত্রী হিসেবে নয়, বরং একজন সঙ্গী হিসেবে বাস করি, যে স্বেচ্ছায় এখানে থেকে গেছে। আমরা আমাদের দিনগুলো বই পড়ে, পাড়ায় হেঁটে এবং বারান্দায় বসে জীবন বয়ে চলা দেখে কাটাই। মাঝে মাঝে রশিদ আমাদের দেখতে আসে, মাঝে মাঝে রানিয়া তার বাচ্চাদের নিয়ে আসে। বাড়িটি আর আগের মতো জনশূন্য নয়। ইউসুফ আর ডালিয়ার সাথে আমাদের আর দেখা হয় না। তারা যা চেয়েছিল তা পেয়েছে, কিন্তু তারা মূল্যবান কিছু হারিয়েছে। তাদের বাবার সাথে সম্পর্ক মেরামতের শেষ সুযোগটি তারা হারিয়েছে। ফৌজি আর তাদের নিয়ে কথা বলে না। সে সেই দরজাটি চিরতরে বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে আমি আয়নার দিকে তাকাই এবং একজন ভিন্ন নারীকে দেখতে পাই। সে সেই নিরুপায় মেয়েটি নয় যে কয়েক মাস আগে এখানে এসেছিল। সে সেই প্রতারক নয় যে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। আমি এমন এক নারীকে দেখি যে শিখেছে জীবন স্রেফ সাধারণ পরিকল্পনার চেয়েও অনেক বেশি জটিল। আমি শিখেছি যে মানবতা টাকা দিয়ে মাপা যায় না। ফৌজি আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা শিখিয়েছে। দুনিয়া জয় করার চেয়ে নিজের কাছে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমি এখন প্রতিদিন এই সত্যটি নিয়েই বেঁচে আছি। যদি সময় পিছিয়ে যেত, তবে কি আমি একই পথ বেছে নিতাম? হয়তো না। কিন্তু যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত নই। সব কিছুই আমাকে এখানে, এই শান্তিময় মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে। যদি আপনাদের জীবনেও এমন কোনো কঠিন পরিস্থিতি এসে থাকে যা আপনাদের ভালোর জন্য বদলে দিয়েছে, তবে আমাকে কমেন্টে জানাবেন।